হ্যালো ফ্রেন্ডস, এটা বায়োটেকনোলজি চ্যাপ্টারের লাস্ট ভিডিও। তো শুরু করা যাক। ট্রান্সজেনিক অ্যানিম্যালস। তো প্ল্যান্টস তো পড়লাম, এবার ট্রান্সজেনিক অ্যানিম্যালস কী কী আছে, কীভাবে একটা অ্যানিম্যালের মধ্যে বায়োটেকনোলজি পদ্ধতির মাধ্যমে চেঞ্জেস নিয়ে আসা হয় এবং ডিজায়ার প্রোডাক্ট তৈরি করা যায়। তো দেখা যাক। অ্যানিমালস দ্যাট হ্যাভ হ্যাড দেয়ার ডিএনএ ম্যানিপুলেটেড টু প্রসেস অ্যান্ড এক্সপ্রেস অ্যান এক্সট্রা ফরেন জিন আর নোন অ্যাজ ট্রান্সজেনিক অ্যানিম্যাল। তো একই রকমভাবে যে সমস্ত প্রাণীদের মধ্যে ডিএনএকে মডিফাই করা হয়, ফরেন ডিএনএকে যুক্ত করা হয় এবং সেখান থেকে ফরেন জিনকে এক্সপ্রেস করা হয়, এই পদ্ধতির মাধ্যমে ফরেন ডিএনএ জিনকে এক্সপ্রেস করা হয় এবং সেখান থেকে বিভিন্ন প্রোটিন তৈরি করা হয়। তো সেই পদ্ধতিটা হচ্ছে ট্রান্সজেনিক অ্যানিম্যালস। জিন এক্সপ্রেশন করছে মানে প্রোটিন তৈরি করছে। Transgenic rats, rabbit, pig, sheep, cows, fish have been produced, although over 95% of all existing transgenic animals are mice. তো ট্রান্সজেনিক ইঁদুর, তারপরে খরগোশ, শুয়োর, তারপরে ভেড়া, গরু, তারপরে মাছ, অনেকগুলো তৈরি করা হয়েছে, কিন্তু সব থেকে বেশি যেটা হচ্ছে সেটা হচ্ছে ইঁদুর। 95% যে ট্রান্সজেনিক অ্যানিম্যাল সেটা হলো ইঁদুর। কারণ কি, এই ইঁদুরটাই বেশি ল্যাবরেটরি কাজে বা বিভিন্ন রকমভাবে পরীক্ষা নিরীক্ষা করার কাজে ব্যবহৃত হয়। হোয়াই আর দিস অ্যানিমালস বিং প্রডিউসড, কেন তৈরি করা হয়েছে এগুলো? বিভিন্ন রকমের এক্সপেরিমেন্টস করার জন্য। হাউ ক্যান ম্যান বেনিফিট ফ্রম সাচ মডিফিকেশন? লেট আস ট্রাই অ্যান্ড এক্সপ্লোর সাম অফ দ্য কমন রিজন। তো কেন এগুলো করা হয়েছে, কী কী সুবিধা আমরা পেতে পারি, সেগুলো নিচে দেওয়া আছে। তো দেখা যাক কী কী আছে। এক হচ্ছে নর্মাল ফিজিওলজি অ্যান্ড ডেভেলপমেন্ট। Transgenic animals can be specifically designed to allow the study of how genes are regulated and how they affect the normal function of the body and its development. তো ট্রান্সজেনিক অ্যানিম্যালগুলো তৈরি করার প্রধান যে কারণ সেটা হলো কি, যে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় কী কারণে, যে জিন স্টাডি করার জন্য। যে এই যে জিন, একটা ডিএনএর মধ্যে যে জিনগুলো থাকে সেগুলো কীভাবে নিয়ন্ত্রণ হয়, তারা একটা বডি, একটা দেহের কাজগুলোকে কীভাবে নিয়ন্ত্রণ করে, একটা বডি কীভাবে ডেভেলপ করে, জিনগুলোর এর পেছনে কীরকমভাবে প্রধান ভূমিকা আছে, সেগুলো দেখা হচ্ছে প্রধান কাজ এই ট্রান্সজেনিক অ্যানিমালসকে তৈরি করার। যেমন এক্সাম্পল হচ্ছে স্টাডি অফ কমপ্লেক্স ফ্যাক্টর ইনভলভড ইন গ্রোথ সাচ এজ ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর। তো যেমন একটা এখানে এক্সাম্পল দেওয়া হচ্ছে যে যে সমস্ত যে সমস্ত পদার্থ গ্রোথ করতে সাহায্য করে আমাদেরকে, যেমন ইনসুলিন লাইক গ্রোথ ফ্যাক্টর আছে, by introducing genes from other species that alter the formation of this factor and studying the biological effect that result information is obtained about the biological role of the factor in the body. তো এখানে বলা হচ্ছে যে বিভিন্ন ফ্যাক্টরের স্টাডি, যেগুলো গ্রোথে সাহায্য করে, যেমন একটা ইনসুলিন। তো কী করা হয়েছে, বাইরে থেকে একটা জিন নেওয়া হয়, একই বিষয় যে রেট্রোভাইরাসের মধ্যে জিনটাকে ইন্ডিউস করা হলো। তারপর সেই ফ্যাক্টরটা আগে তো একটা কাজ করতো, কিন্তু এই নতুন জিন প্রদান করার ফলে সেই কাজটা তো হবে না। তাহলে এই নতুন জিন কী কী কাজ করছে দেখা যায়, এবং কোন কোন কাজটা মিস হচ্ছে সেটা দেখা যায়, এবং এইভাবে বোঝা যায় যে আগে যে জিনটা আছে সেটা কী কাজ করতো, কীভাবে তার রোল কী ছিল, বায়োলজিক্যাল রোল কী ছিল, এভাবে সেটা জানা যায় যে কোনো একটা ফ্যাক্টরসের নর্মাল ফিজিওলজি বা ডেভেলপমেন্ট কি, এটা জানা যেতে পারে। এবার নেক্সট হচ্ছে স্টাডি অফ ডিজিজ। Many transgenic animals are designed to increase our understanding of how genes contribute to the development of disease. তো বিভিন্ন ট্রান্সজেনিক অ্যানিমালের মাধ্যমে আমরা এটা বুঝতে সুবিধা হয় যে কীভাবে এই যে জিনস আছে, এই যে আমাদের ডিএনএর মধ্যে যে জিনগুলো থাকে, তারা কীভাবে রোগ সৃষ্টিতে সাহায্য করে। These are especially made to serve as model for human disease so that investigation of new treatment for disease is made possible. তো এগুলো কী করে, তো এগুলো এই যে নতুন জিন বাইরে থেকে দেওয়া হয় এবং সেভাবে স্টাডি করা হয় যে একটা জিন কীভাবে রোগ সৃষ্টিতে সাহায্য করছে। তো এগুলো কি মডেল হিসাবে কাজ করে মানুষের রোগের জন্য। এবং তাহলে কী হবে, যে ইনভেস্টিগেশন করা যাবে এবং আমরা যদি জানতে পারি ডিজিজটা কীভাবে হচ্ছে জিন স্টাডি করার মাধ্যমে, তাহলে এই রোগগুলোকে সারানোর সুবিধা হবে। কারণ জানতে পারলে সেটা কী প্রতিকার, সেটা সুবিধা হবে। টুডে ট্রান্সজেনিক মডেল এক্সিস্ট ফর মেনি হিউম্যান ডিজিজ সাচ এস ক্যান্সার, সিস্টিক ফাইব্রোসিস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, অ্যালজেমার্স। বর্তমানকালে
অনেক ট্রান্সজেনিক মডেল আছে বিভিন্ন রোগের কারণে, যেমন ক্যান্সারের জন্য আছে, সিস্টিক ফাইব্রোসিস আছে, রিমোটয়েড আর্থ্রাইটিস আছে, অ্যালজেমার্স আছে। এগুলো সবার জন্য, এই সমস্ত রোগের সবার জন্য কি ট্রান্সজেনিক মডেল আছে। এরপরে কি আছে যে বায়োলজিক্যাল প্রোডাক্টস। মেডিসিন রিকোয়ার্ড টু ট্রিট সার্টেন হিউম্যান ডিজিজ ক্যান কন্টেন বায়োলজিক্যাল প্রোডাক্ট, বাট সাচ প্রোডাক্ট আর অফেন এক্সপেন্সিভ টু মেক। তো মানুষের কিছু রোগ আছে, সেই রোগগুলো সারার জন্য যে ওষুধ দরকার হয়, সেই ওষুধগুলো তৈরি করার জন্য প্রচুর কী হয় যে প্রচুর পয়সা লাগে, এটা প্রচুর ব্যয়বহুল হয়। ট্রান্সজেনিক অ্যানিমেলস দ্যাট প্রডিউস ইউজফুল biological product can be created by the introduction of the portion of DNA or genes which coded for a particular product, such as human protein বা alpha antitrypsin used to treat emphysema. কিন্তু যদি ট্রান্সজেনিক অ্যানিম্যাল কী করি ব্যবহার করি, তাহলে কী হবে যে সেই যে জিনটা, যে যে প্রোটিনটা আমাদের দরকার বডিতে, যার জন্য আমরা ওষুধ খাচ্ছি, সেই প্রোটিনটা বডি যদি নিজে থেকে তৈরি করতে পারে, তাহলে কী হবে, তাহলে তো আর মেডিসিন দরকার হবে না। কিন্তু এটা কি জিন, এই ট্রান্সজেনিক অ্যানিম্যালের মাধ্যমে এটা তৈরি করা যেতে পারে। তো যে প্রোডাক্ট আমাদের তৈরি করার দরকার, তার জন্য যে জিনটা দেয়, সেই জিনটা বা তার পোর্শন, যে ডিএনএ পোর্শনটা, সেটা নেওয়া হয় এবং তারপর সেটাকে কী করা হয়, মানুষের মধ্যে ইন্ট্রোডিউস করা হয় এবং মানুষ তারপরে সেই এনজাইমটা তৈরি করবে, সেই এনজাইম থেকে প্রোটিনটা তৈরি হবে এবং তারপরে সেই রোগটা সেরে যাবে। যেমন কারো এমফাইসেমা হয়েছে, এমফাইসেমার জন্য কী হয় যে আলফা ওয়ান অ্যান্টিট্রিপসিন এনজাইমটা ঘাটতি হয়। তো এনজাইমটা ঘাটতি পূরণ করার জন্য বাইরে থেকে ওষুধ দেওয়া হয়। কিন্তু যদি এই এনজাইম তৈরি করার জন্য যে জিনটা দেয়, সেই জিনটা বা তার ডিএনএর পার্টটাকে যদি বাইরে থেকে অন্য কোনো জীব থেকে কালেক্ট করে মানুষের মধ্যে ইন্ট্রোডিউস করা যায়, তাহলে এই জিনটা মানুষ নিজেই দেহের মধ্যে তৈরি করবে এই প্রোটিনটা, তারপরে আর বাইরে থেকে মেডিসিন নেওয়ার দরকার পড়বে না। সিমিলার অ্যাটেম্পট আর বিং মেড ফর ট্রিটমেন্ট অফ ফিনাইলকিটোনুরিয়া পিকেইউ অ্যান্ড সিস্টিক ফাইব্রোসিস। তো একই রকমভাবে ফিনাইলকিটোনুরিয়া, সিস্টিক ফাইব্রোসিস এই সমস্ত রোগের জন্য যে প্রোটিনটা দরকার, সেই প্রোটিনটা তৈরি করার জন্য যে জিন দায়ী, সেই জিনটাকে কালেক্ট করা হয় বাইরে অন্য কোনো প্রাণী থেকে, তারপর সেটাকে মানুষের মধ্যে রেট্রোভাইরাসের মধ্যে মাধ্যমে প্রবেশ করানো হয় এবং তার ফলে মানুষ প্রোটিন তৈরি করে। In 1997, the first transgenic cow, Rosie, produced human protein enriched milk 2.4 গ্রাম পার লিটার। তো 1997 সালে প্রথম ট্রান্সজেনিক কাউ রোজি আবিষ্কার করা হয়েছিল। প্রথম ট্রান্সজেনিক কাউয়ের নাম রোজি। তো সেটা তৈরি করা হয়েছিল, যেটা দুধ তৈরি করে, সেই দুধে কী থাকে, প্রচণ্ড প্রোটিন থাকে, 2.4 গ্রাম পার লিটার। নর্মাল দুধে যা প্রোটিন থাকে তার থেকেও বেশি থাকে। তো এইভাবে প্রথম ট্রান্সজেনিক কাউ তৈরি করা, গরু তৈরি করা হয়েছিল, যার নাম হচ্ছে রোজি। কত সালে? 1997 সালে। কী তৈরি করে সেটা? হিউম্যান প্রোটিন তৈরি করে এবং দুধ তৈরি করে, যার মধ্যে হিউম্যান প্রোটিন থাকে অনেক বেশি। দ্য মিল্ক কন্টেন দ্য হিউম্যান আলফা ল্যাক্টালবুমিন অ্যান্ড ওয়াজ নিউট্রিশনালি এ মোর ব্যালেন্স প্রোডাক্ট ফর হিউম্যান বেবিজ দ্যান ন্যাচারাল কাউ মিল্ক। এবং এই দুধের মধ্যে কী ছিল? হিউম্যান আলফা ল্যাক্টালবুমিন ছিল, যেটা যে প্রাকৃতিক যে গরুর দুধ পাওয়া যায়, সেই দুধের থেকেও কিন্তু বেশি পুষ্টিদায়ক মানুষের, মানে আমাদের মানুষের বাচ্চার জন্য বা ছোটো ছোটো যে বাচ্চা থাকে তাদের জন্য। তো এইভাবে বিভিন্ন বায়োলজিক্যাল প্রোডাক্ট তৈরি করার জন্য ট্রান্সজেনিক অ্যানিম্যাল ব্যবহৃত হয়। এরপরে হচ্ছে ভ্যাকসিন সেফটি। ট্রান্সজেনিক মাইস আর বিং ডেভেলপড ফর ইউজ ইন টেস্টিং দ্য সেফটি অফ ভ্যাকসিন বিফোর দে আর ইউজড অন হিউম্যানস। তো বিভিন্ন ভ্যাকসিন আবিষ্কার করা হয়, ভ্যাকসিনগুলো আবিষ্কার করে সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের দেহে দেওয়া হয় না। কারণ কি? এর ফলে কী হয় যে মানুষের বিভিন্ন ক্ষতি হতে পারে। তো এর আগে কী করা হয় যে ভ্যাকসিনগুলো টেস্ট করা হয়, যেগুলো সঠিকভাবে কাজ করছে কি না। তো এর জন্য কী ব্যবহার করা হয়? মাইস, ইঁদুর ব্যবহার করা হয়। তো ট্রান্সজেনিক মাইস ব্যবহার করা হয় এর জন্য, ঠিক আছে, যে সেই ভ্যাকসিনগুলোকে ডিএনএ টেকনোলজির মাধ্যমে সেই মাইসের মধ্যে, সেই ইঁদুরের মধ্যে ইন্ট্রোডিউস করা হয়, তারপর দেখা যায় এফেক্টটা যে কীরকমভাবে প্রভাব বিস্তার করছে। ট্রান্সজেনিক মাইস আর বিং ইউজ টু টেস্ট দ্য সেফটি অফ দ্য পোলিও ভ্যাকসিন। এই যে পোলিও ভ্যাকসিন আমরা বাচ্চা বয়সে নিয়ে থাকি 5 বছর বয়স পর্যন্ত, তো তাদের ক্ষেত্রে এই যে টেস্টটা, সেই টেস্ট ট্রান্সজেনিক মাইসের যে টেস্টটা, সেটা এই যে সেফটিটা, সেটা ট্রান্সজেনিক মাইসের ওপরই করা হয়েছিল। ইফ সাকসেসফুল অ্যান্ড ফাউন্ড টু বি রিলায়েবল, দে কুড রিপ্লেস দ্য ইউজ অফ মানকিজ টু টেস্ট অ্যান্ড দ্য সেফটি অফ ব্যাচেস অফ দ্য ভ্যাকসিন। যদি দেখা যায় মাইসে সাকসেসফুল, মাইসের কোনো ক্ষতি করছে না, তারপর সেটাকে পাঠানো হবে মানকি অর্থাৎ বানরের দেহে। বানরের দেহ যদি দেখা যায় যে ঠিকঠাক আছে, কোনো ক্ষতিকর প্রভাব করছে না, তারপর মানুষকে দেওয়া হয়। তাই 3টে ধাপের পর মানুষকে, সরাসরি মানুষের মধ্যে প্রয়োগ করা হয় না। এবার যে কেমিক্যাল সেফটি টেস্টিং, দিস ইজ নোন অ্যাজ টক্সিসিটি বা সেফটি টেস্টিং। দ্য প্রসিডিউর ইজ দ্য সেম অ্যাজ দ্যাট ইউজড ফর টেস্টিং টক্সিসিটি অফ ড্রাগ। তো এটা কি যে ড্রাগের যে সেফটি বা ড্রাগ, কোনো একটা ড্রাগ ওষুধ যেটা আছে সেগুলো টক্সিক কিনা, ক্ষতিকর কিনা,
সেটা সেফ কিনা মানুষের ব্যবহারের জন্য, তার জন্য কেমিক্যাল টেস্টিং করা হতো। তো এটা হচ্ছে সেই একই রকম ব্যাপার। ট্রান্সজেনিক অ্যানিমালস আর মেড দ্যাট ক্যারি জিন হুইচ মেক দেম মোর সেন্সিটিভ টু টক্সিক সাবস্টেন্স দ্যাট নন ট্রান্সজেনিক অ্যানিমালস। তো ট্রান্সজেনিক অ্যানিমালকে মধ্যে কী হয় যে সেই জিনগুলো পাঠানো হয়, যে জিনগুলো প্রবেশ করানো হয়, যে জিনগুলো মনে হতে পারে যে বিভিন্ন সাবস্টেন্সের প্রতি খুব বেশি টক্সিক, এবং তারভাবে দেখা যায় যে নন ট্রান্সজেনিক যে অ্যানিম্যালগুলো আছে যাদের মধ্যে এই জিনগুলো পাঠানো হয়নি, তাদের ক্ষেত্রে তাদের চেয়ে এরা বেশি টক্সিক কিনা, এভাবে তাদের টক্সিসিটি চেক করা হয়। দে আর দেন এক্সপোজ টু দ্য টক্সিক সাবস্টেন্স অ্যান্ড দ্য এফেক্ট স্টাডি, তারপর তাদেরকে টক্সিক সাবস্টেন্সের মধ্যে এক্সপোজ করা হয়, তারপর এফেক্টে দেখা হয়। টক্সিসিটি টেস্টিং ইন সার্চ অ্যানিম্যাল উইল অ্যালাউ আস টু অবটেন রেজাল্ট ইন লেস টাইম। এবং এই ধরনের প্রাণীদের মধ্যে যে টক্সিসিটি টেস্ট করা হয় সেটা আমাদেরকে খুব অল্প সময়ের মধ্যে রেজাল্ট পেতে সাহায্য করে, যে কোনো একটা ড্রাগ টক্সিন কিনা সেটা খুব সহজেই অল্প সময়ের মধ্যে আমরা জানতে পারি। তো এটা ছিল মানুষের এটা ছিল প্রাণীদের ওপর এই যে বায়োটেকনোলজি কীরকম প্রভাব বিস্তার করছে এবং কী কী কাজে আমরা ব্যবহার করতে পারছি, কেমিক্যাল সেফটির জন্য, ভ্যাকসিনের জন্য, তারপর বিভিন্ন প্রোডাক্ট তৈরি করার জন্য। তো এগুলো ইম্পর্টেন্ট খুবই, তোমরা মনে রাখবে প্রত্যেকটা জিনিসকে। তো এবার নেক্সট যে টপিক সেটা হচ্ছে এথিক্যাল ইস্যু। তো এথিক্যাল ইস্যুগুলো দেখা যাক যে এথিক্যাল ইস্যু কী আছে। এখানে একটু ল বা অন্য কিছু ব্যাপার চলে আসবে, দেখা যাক। দ্য ম্যানিপুলেশন অফ লিভিং অর্গানিজম বাই দ্য হিউম্যান রেস ক্যান নট গো অন এনি ফার্দার উইথাউট রেগুলেশন। তো এইভাবে যে আমরা বিভিন্ন প্রাণীকে, ইঁদুর, খরগোশ, এই যে বিভিন্ন প্রাণীকে আমরা ব্যবহার করছি, ট্রান্সজেনিক অ্যানিম্যালস তৈরি করছি, এর ফলে কী হচ্ছে, অ্যানিম্যালগুলো তো মারা যাবে, অ্যানিম্যালের সঙ্গে তো আস্তে আস্তে কমে যাবে। তো এভাবে যদি সবাই করতে থাকে তাহলে কি কোটি কোটি প্রাণী মারা যাবে। তো এটাকে নিয়ন্ত্রণ করা অবশ্যই দরকার, কেননা ইকোসিস্টেমকে মেনটেন করার জন্য, বাস্তুতন্ত্র নিয়ন্ত্রণ করার জন্য প্রত্যেক প্রাণীর বেঁচে থাকার অধিকার আছে এবং প্রত্যেকের বেঁচে থাকার দরকারও আছে। কিন্তু হ্যাঁ, প্রয়োজন ভেদে ব্যবহার করা যেতে পারে, তো তার জন্য কি একটা রেগুলেশন দরকার, নিয়ন্ত্রণ দরকার। সাম এথিক্যাল স্ট্যান্ডার্ড আর রিকোয়ার্ড টু এভালুয়েট দ্য মোরালিটি অফ অল হিউম্যান অ্যাক্টিভিটিস দ্যাট মাইট হেল্প অর হার্ম লিভিং অর্গানিজম। তো কিছু এথিক্যাল স্ট্যান্ডার্ড আছে, কিছু কিছু এথিক্যাল বিষয় আছে যেগুলো মানুষের যে মনুষ্যত্ব আছে সেটাকে বজায় রাখতে হবে, এবং একটা উদ্ভিদ মানে একটা অন্য অন্য জীবের যে খুবই যাতে ক্ষতি না হয়ে যায়, সেই প্রজাতির যাতে খুব ক্ষতি না হয়ে যায় সেদিকে খেয়াল রাখতে হবে। তো গোয়িং বিয়ন্ড দ্য মোরালিটি অফ সাচ ইস্যু, দ্য বায়োলজিক্যাল সিগনিফিকেন্স অফ সাচ থিং ইজ অলসো ইম্পর্টেন্ট। তো মানুষত্বের একটা ব্যাপার তো আছে যে প্রাণীকে মারা যাবে না, কিন্তু তার সঙ্গে সঙ্গে যদি তাদেরকে ব্যবহার না করা যায়, যদি কোনো একটা ভ্যাকসিন আবিষ্কার করলাম, কোনো প্রাণীর মধ্যে পরীক্ষা করলাম না, সরাসরি মানুষকে দিয়ে দিলাম, তাহলে কি মানুষ মারা যেতে পারে। কিন্তু দেখতে হবে যে কোনটা বেশি ইম্পর্টেন্ট, তো সেই হিসাবে গুরুত্বটাকেও একটু বুঝতে হবে, মানে দুটোকে মেনটেন করতে হবে। জেনেটিক মডিফিকেশন অফ অর্গানিজম ক্যান হ্যাভ আনপ্রেডিক্টেবল রেজাল্ট হোয়েন সাচ অর্গানিজম আর ইন্ট্রোডিউসড ইনটু দ্য ইকোসিস্টেম। তো জেনেটিক্যালি মডিফাই করার পরে যে অর্গানিজমগুলো তৈরি হচ্ছে, যে ট্রান্সজেনিক র্যাট, মাইস, তারপরে র্যাবিট তৈরি হচ্ছে, এগুলো কিন্তু জানা যায় না যে কেমন এদের হতে পারে। আশা করছি এরকম কিছু বৈশিষ্ট্য, যে হ্যাঁ এরকম বৈশিষ্ট্য আসতে পারে, কিন্তু উল্টো বৈশিষ্ট্য আসতে পারে। তো এদেরকে সরাসরি যে পরিবেশে যদি ইকোসিস্টেমে ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেটা অনেকটাই বিরূপ প্রভাব দেবে। তো দেখা যায় এগুলো কী কী আছে। Therefore, the Indian government has set up organisms such as GEAC, Genetic Engineering Approval Committee, which will make decisions regarding the validity of GM research and the safety of introducing GM organism for public services. তো এর জন্য একটা অর্গানাইজেশন আছে, জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যাপ্রুভাল কমিটি, জিয়াক। তো এটা কি করবে, যে এটা দেখবে যে এই যে জেনেটিক্যালি মডিফাইড যে রিসার্চগুলো হচ্ছে উদ্ভিদের উপর, প্রাণীর উপর, জেনেটিক্যালি মডিফাইড প্ল্যান্ট তৈরি করা হচ্ছে, অ্যানিম্যাল তৈরি করা হচ্ছে, এগুলো কতদিন ধরে হচ্ছে, কতদিন ধরে হবে, কতদিন ধরে হওয়া উচিত, কোথায় হওয়া উচিত, কোন প্রাণী ব্যবহার করতে পারি, কোনটা না পারি না, কতটা ব্যবহার করতে পারি, এগুলো সমস্ত কিছু দেখবে এই অর্গানাইজেশন। এবং তারপর এগুলোকে ইন্ট্রোডিউস করা যাবে কি না, এই সমস্ত কিছু দেখবে এরা, কারণ এটাকে পাবলিক সার্ভিসের জন্য, যাতে পাবলিকের কোনো ক্ষতি না হয়। The modification or uses of living organism for public service as food and medicine source has also created problem with patent granted for the same. তো কোনো একটা জীবকে যদি আমি মডিফাই করি জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে বা ব্যবহার করি বিভিন্ন কাজে, ওষুধ হিসাবে বা খাদ্য হিসাবে, তো সেটা কিন্তু আরও অন্যান্য সমস্যার সৃষ্টি করতে পারে, যেমন পেটেন্টের ব্যাপার আছে।
যে কোনো একটা জীবকে যদি মডিফাই করে দিই, তাহলে যে মডিফাই করে নতুন জীব তৈরি হবে সেটা কিন্তু পেটেন্ট পেয়ে যায়। পেটেন্ট মানে কি, যে সেটা তারই। হয়তো একটা জীব তৈরি করলাম জেনেটিক্যালি মডিফাইড, হয়তো একটা জীব তৈরি করলাম জেনেটিক্যালি মডিফাইড করে, ধরা যাক রোজি যে বিজ্ঞানী আবিষ্কার করেছেন এই যে জেনেটিক্যালি মডিফাইড কাউস, তিনি কি, তার পেটেন্ট। অর্থাৎ এবার যদি জেনেটিক্যালি মডিফাইড যে কাউ রোজি তৈরি করা হয়েছে তাকে ব্যবহার করতে গেলে যিনি বিজ্ঞানী আবিষ্কার করেছেন, যিনি পেটেন্ট নিয়েছেন, তার পারমিশন ছাড়া তার ব্যবহার, সেই রোজিকে ব্যবহার করা যাবে না। তো পেটেন্ট মানে কি, সব কিছুরই পেটেন্ট দরকার পড়ে আমাদের। এই যে সিনেমা যারা বানায় তারও পেটেন্ট থাকে তাদের, তার অনুমতি ছাড়া অন্য কেউ সেই সিনেমাটা কপি করতে পারবে না। হ্যাঁ, যদি কেউ অর্ডার দেয়, টাকা দিয়ে যদি সেই পেটেন্টটা কিনে নেয়, তখন সে পারবে। এভাবে পৃথিবীতে যাই ভ্যালুয়েবল আছে সেই জিনিসগুলো পেটেন্ট নেওয়া থাকে সবার, যাতে অন্য কেউ পারমিশন ছাড়া ইউজ করতে না পারে। There is growing public anger that certain companies are being granted patent for products and technologies that make use of the genetic material, plant, and other biological resources that have long been identified, developed, and used by farmers and indigenous people of a specific region or country. তো কি হচ্ছে যে অনেক মানুষের অনেক রাগ আছে কি নিয়ে, যে কিছু কিছু ইন্ডিজিনাস প্ল্যান্ট আছে, যেমন বট গাছ আমাদের ভারতের মধ্যে, কিছু কিছু অশ্বত্থ গাছ, যেটা কোনো একটা রিজিয়নে পাওয়া যায়। কিন্তু এটা হয়তো আমি বলছি যে অশ্বত্থ গাছ ভারতে পাওয়া যায়, কিন্তু আমেরিকার মানুষ, সেখানে আমেরিকাতে অশ্বত্থ গাছ নেই। কিন্তু কোনো একটা বিজ্ঞানী হয়তো ভারতে এসেছিল, তিনি অশ্বত্থ গাছটা ওখানে নিয়ে চলে গেলেন। তারপরে তিনি বললেন যে না, এটা আমি মডিফাই তৈরি করার জন্য তৈরি করে জেনেটিক্যালি মডিফাই করে একটা নতুন উদ্ভিদ তৈরি করেছি, এরকম একটা তিনি। এবং সেখানে যেহেতু অনেক মানুষ অশ্বত্থ গাছ দেখেনি আগেকার যুগে, এখন তো ইন্টারনেটের যুগ, আগেকার যুগে হয়তো অনেকে দেখেনি, সেটা বিশ্বাসও করে নিচ্ছে। এবার আস্তে আস্তে যখন প্রচার পাচ্ছে, তখন প্রচার পেতে পেতে সে পাবলিকরা জানছে যে আমাদের অশ্বত্থ গাছ অন্য কেউ পেটেন্ট নিচ্ছে। এবং শুধু পেটেন্ট নিলে কী হবে, যে সেখানকার অশ্বত্থ গাছ কিন্তু যারা অন্য, তাদের পারমিশন ছাড়া অন্য কেউ ব্যবহার করতে পারবে না। এটা এক্সাম্পল দিচ্ছি অশ্বত্থ গাছ ধরে, তো ব্যবহার করতে পারবে না। তারপরে কি, যারা যে এলাকাতে সেই অশ্বত্থ গাছটা জন্মাচ্ছে তারা তো নিজেরাই অবাক হয়ে যাচ্ছে যে এটা তো আমরা আজ অনেক বছর থেকে আমরা নিজেরা তৈরি করছি, নিজেরাই গ্রো করছি, অথচ আমরাই ব্যবহার করতে পারবো না, কারণ কি একটা পেটেন্ট নিয়ে চলে গেছে তার জন্য। অথচ এটা তো আমাদেরই এলাকার গাছ। এইভাবে এটা হচ্ছে ব্যাপার, তার জন্য মানুষ অনেক রেগে গেছে। যে একই রকমভাবে বলতে গেলে, যে হয়তো একটা সিনেমা, সবচেয়ে যেটা বুঝতে পারবে যে সিনেমা, হয়তো ভারতে একটা সিনেমা তৈরি হলো, সেই সিনেমাটা হয়তো সাউথের একটা সিনেমা, যেটা বিদেশি কোনো দেশ দেখেনি, আমেরিকাতে কোনো মানুষ দেখেনি। এখন তো সাউথ খুব ফেমাস, কিন্তু যাই হোক, হয়তো একটা বাংলা একটা সিনেমা তৈরি হলো যেটা আমেরিকার মানুষ দেখেনি। এবার আমেরিকার কোনো একটা মানুষ কোনো রকমভাবে সিনেমাটা দেখে নিয়েছে, তারপর কোনো একটা পার্টকে সে কপি করে সে নিজে একটা নতুন সিনেমা তৈরি করেছে। কিন্তু ওই আমেরিকার মানুষটা বলছে যে যেহেতু, এবং তিনি পেটেন্ট করে নিয়েছেন, এবং তিনি বলছেন যে হ্যাঁ, আমি ওই সিনেমাটার মালিক, আমি নিজেই বানিয়েছি। তাহলে কী হবে, যে পশ্চিমবাংলার যে ব্যক্তি সিনেমাটা তৈরি করেছে অরিজিনাল, সে তো রাখবেই যে আমার পারমিশন না নিয়েই আমার সিনেমা ব্যবহার করছে, অথচ আমাকে বলেনি, তো এটা তো রাখবেই। তো এই জিনিসটা এখানে বলা হয়েছে। There is growing public anger that certain companies are being granted patent for product and technologies that make use of the genetic material, plant or other biological resource that have long been identified, developed and used by farmers and indigenous people। যে কোনো একটা রিজিয়ন বা কোনো একটা কান্ট্রিতে, সেখানে কোনো একটা দেশে কিছু উদ্ভিদ তৈরি হয়, যেটা সেখানকার চাষিরা আগে থেকে জানে, তারা সেগুলোকে পালন করে, বৃদ্ধি করে। কিন্তু অন্য কিছু কোম্পানি কী করছে, সেই প্রোডাক্টগুলোকে তৈরি করছে, বিভিন্ন টেকনোলজির মাধ্যমে সেই গাছের প্রোডাক্টগুলোকে তারা ব্যবহার করছে, তারা জেনেটিক্যালি তারা হালকা মডিফাই করে বলছে যে এগুলো আমাদেরই প্রোডাক্ট। তখন কি, এই মানুষগুলো রেগে যাচ্ছে, এটাই বলা হয়েছে। এখানে একটা এক্সাম্পলও দেওয়া হয়েছে, তো সেই এক্সাম্পলটা বলছি। যেমন এখানে হচ্ছে রাইস ইজ অ্যান ইম্পর্টেন্ট ফুড গ্রেন, দ্য প্রেজেন্স অফ হুইচ গোজ ব্যাক থাউজেন্ড অফ ইয়ার্স ইন এশিয়াস এগ্রিকালচার হিস্ট্রি। তো যেমন চাল, এটা হচ্ছে একটা খুবই শস্য, ভারতের সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, এবং এটা কি প্রায় হাজার বছর, 2000 বছর থেকে এশিয়ার মানুষ এটা এগ্রিকালচার চাষবাস করে থাকে, এবং এশিয়ার মানুষ জানে। দেয়ার আর অ্যান এস্টিমেটেড
2 লাখ ভ্যারাইটিস অফ রাইস ইন ইন্ডিয়া অ্যালোন। শুধু ভারতেই চালের প্রায় 2 লাখ প্রজাতি আছে। দ্য ডাইভার্সিটি অফ রাইস ইন ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য রিচেস্ট ইন দ্য ওয়ার্ল্ড। পুরো বিশ্বের মধ্যে সব থেকে বেশি চালের ভ্যারাইটি দেখা যায় ভারতের মধ্যে। বাসমতি রাইস ইজ ডিস্টিং ফর ইটস ইউনিক অ্যারোমা অ্যান্ড ফ্লেভার অ্যান্ড 27 ডকুমেন্টেড ভ্যারাইটি অফ বাসমতি আর গ্রোন ইন ইন্ডিয়া। তো বাসমতি চাল আছে যার গন্ধটা একটা বিশেষ গন্ধ আছে, বিশেষ অ্যারোমা আছে, তারপর ফ্লেভার আছে, তার একটা বিশেষ গঠন আছে, এবং এরকম প্রায় 27টা ভ্যারাইটি বাসমতি রাইস বা বাসমতি চাল ভারতে তৈরি হয়। দেয়ার ইজ রেফারেন্স টু বাসমতি ইন অ্যানসাইড টেক্সট, ফোল্কলোয়ার অ্যান্ড পোয়েট্রি অ্যাজ ইট হ্যাজ বিন গ্রোন ফর সেঞ্চুরিজ। এমনকি প্রাচীনকালে যে সমস্ত গাথাগুলো তৈরি হতো, যে সমস্ত বই থাকতো, তাতেও কিন্তু এই বাসমতি চালের কথা লেখা আছে বিভিন্ন ফোল্কলোরে, অ্যানসাইন্ট বুকে, তারপর বিভিন্ন কবিতায়। In 1997, an American company got patent right on basmati rice through the US Patent and Trademark Office. 1997 সালে আমেরিকার একটা কোম্পানি তারা কী করে, যে এই বাসমতি চালের উপর পেটেন্ট নিয়ে নেয় যে হ্যাঁ বাসমতি চাল তারই তৈরি। কিসের মাধ্যমে? ইউএস পেটেন্টের মাধ্যমে, ইউএস পেটেন্ট অ্যান্ড ট্রেডমার্ক অফিসের উপর ভিত্তি করে, অফিসের মধ্যে। দিস অ্যালাউড দ্য কোম্পানি টু সেল এ নিউ ভ্যারাইটি অফ বাসমতি ইন দ্য ইউএস অ্যান্ড অ্যাব্রোড। এবং এর ফলে কী হয় যে তারা একটা নতুন ভ্যারাইটি বাসমতি তৈরি করে হালকা জেনেটিক্যালি মডিফাই করে, এবং সেটা ইউএসএ এবং অন্য দেশে তারা রপ্তানি করে বিক্রি করে। যেহেতু সে পেটেন্ট নিয়ে নিয়েছে, পেটেন্ট মানে তার মালিকানা সেই। দিস নিউ ভ্যারাইটি অফ বাসমতি হ্যাড অ্যাকচুয়ালি বিন ডেরিভড ফ্রম ইন্ডিয়ান ফার্মার্স ভ্যারাইটি। আসলে এই যে নতুন ভ্যারাইটি বাসমতি, সেটা কিন্তু ভারতে যে বাসমতি পাওয়া যায় তার মতোই একেবারে হয়তো 95%, 99% একই, 1% জেনেটিক্যালি মডিফাই করে দেওয়া হয়েছে, এবং তারপর বলা হচ্ছে যে এটা আমার তৈরি। তাহলে ভারতের মানুষ তো রাখবেই। Indian basmati was crossed with semi-dwarf varieties and claimed as an invention or novelty. আসলে কী করা হয়েছিল যে ইন্ডিয়ান যে বাসমতি চাল আছে তার সঙ্গে একটা সেমি ডর্ফ ভ্যারাইটি, একটা ক্ষুদ্র সাইজের অন্য একটা ভ্যারাইটি বাসমতি, তার কী করা হয়েছিল, ক্রস করা হয়েছিল, ব্রিডিং করা হয়েছিল, এবং তার ফলে নতুন একটা ভ্যারাইটি যে বাসমতি সেটা তৈরি করা হয়েছিল, এবং বলা হয়েছিল যে এটা আমি নিজেই তৈরি করেছি, অথচ সেটা ভারতেরই বাসমতি চাল। The patent extend to functional equivalent, implying that other people selling basmati rice could be restricted by the patent. এবং তারপরে কী বলা হচ্ছে যে যেহেতু সেই বাসমতি চালের মালিকারা সেই আমেরিকান কোম্পানি, অন্য কোনো দেশ এই বাসমতি চাল বিক্রি করতে পারবে না। Several attempts have also been made to patent uses, products and processes based on Indian traditional herbal medicine. তো এছাড়া শুধুমাত্র এই যে বাসমতি চাল তা না, আরও অন্যান্য হার্বাল মেডিসিন, অনেক উদ্ভিদ আছে যারা ওষুধ হিসেবে ব্যবহৃত হয়, তাদেরকে হার্বাল মেডিসিন বলে। তো সেই মেডিসিনের উপরেও একই রকম প্রভাব করা হয়েছে, যে কিছুটা মডিফাই করে বলা হয়েছে যে না এটা আমি তৈরি করেছি, এবং সে পেটেন্ট নিয়ে নিয়েছে এবং অন্য কাউকে ব্যবহার করতে দেয়নি। যেমন টার্মেরিক নেম একটা এক্সাম্পল এই হার্বাল মেডিসিনে। ইফ উই আর নট ভিজিল্যান্ট অ্যান্ড উই ডু নট ইমিডিয়েটলি কাউন্টার দিস পেটেন্ট অ্যাপ্লিকেশন, other countries or individual may encash on our rich legacy and we may not be able to do anything about it. তো এইভাবে একবার বাসমতি চাল, একবার বিভিন্ন হার্বাল মেডিসিন, এইভাবে যদি আমরা কোনো পদক্ষেপ না নিই, তো এইভাবে কী হবে যে ভারতের যত ইম্পর্টেন্ট প্ল্যান্টস আছে, অ্যানিম্যালস আছে, বিভিন্ন রকমের পদার্থগুলো আছে, তারা একে একে পেটেন্ট নিয়ে নেবে, এবং তার ফলে কী হবে, ভারতের লোক যারা আবিষ্কার করছে, যারা এটা বৃদ্ধি করছে, তারাই আর ব্যবহার করতে পারবে না। তো এটাকে অবশ্যই আমাদের রোখা উচিত, বন্ধ করা উচিত। বায়োপাইরেসি ইজ দ্য টার্ম ইউজ টু রেফার টু ইউজ অফ বায়োরিসোর্সেস বাই মাল্টিন্যাশনাল কোম্পানিজ অ্যান্ড আদার অর্গানাইজেশন উইথাউট প্রপার অথরাইজেশন ফ্রম দ্য কান্ট্রিজ অ্যান্ড পিপল কনসার্নড উইথাউট কম্পেনসেটরি পেমেন্ট। তো এই যে বিষয়টা, এই যে আমেরিকান কোম্পানি ভারতের বিষয়কে ইউজ করছে, এটাকে বলে বায়োপাইরেসি। পাইরেসি মানে চুরি করা, বায়ো মানে বিভিন্ন রকম জীব, প্রাণী হতে পারে, উদ্ভিদ হতে পারে। তো এই বায়োপাইরেসি মানে কি, এক ধরনের চুরি। তো এখানে কি বলা হয়েছে যে বিভিন্ন বায়ো রিসোর্সকে, মানে আমাদের ইকোসিস্টেমে যে রিসোর্সগুলো পাওয়া যাচ্ছে তাদেরকে ব্যবহার করা, কাদের দ্বারা, বিভিন্ন মাল্টিন্যাশনাল কোম্পানির দ্বারা এবং বিভিন্ন অর্গানাইজেশনের দ্বারা, কিসের মাধ্যমে, উইথাউট প্রপার অথরাইজেশন ফ্রম দ্য কান্ট্রি অ্যান্ড পিপল, মানে যে দেশে বা যে
মানুষরা সেগুলোকে তৈরি করছে তাদের থেকে কোনো রকম অথরাইজেশন বা তাদের থেকে কোনো রকম এই অনুমতি না নিয়ে, অ্যান্ড উইথাউট কম্পেনসেটেড পেমেন্ট বা কোনো রকম তাদেরকে পেমেন্ট না করে। অনেক ক্ষেত্রে পেটেন্ট করা যায় কিন্তু সেটা টাকা দিয়ে, দিকে টাকাও কিংবা অনুমতি নিয়ে, অনুমতিও নেয়নি, টাকাও দেয়নি। তো সেটা হচ্ছে বায়োপাইরেসি। মোস্ট অফ দ্য ইন্ডাস্ট্রিয়াল নেশন আর রিচ ফাইন্যান্সিয়ালি বাট পুর ইন বায়োডাইভার্সিটি অ্যান্ড ট্র্যাডিশনাল নলেজ। যে অনেক দেশ আছে যারা টাকা পয়সা অনেক বেশি আছে কিন্তু তাদের যে বায়োডাইভার্সিটি সেটা কিন্তু অতটা বেশি নেই, ট্র্যাডিশনাল নলেজও খুব একটা বেশি নেই। কিন্তু ভারত এদিকে অনেক উন্নত, ট্র্যাডিশনাল নলেজ এবং বায়োডাইভার্সিটি। ইন কন্ট্রাস্ট দ্য ডেভেলপিং অ্যান্ড দ্য আন্ডার ডেভেলপড ওয়ার্ল্ড ইজ রিচ ইন বায়োডাইভার্সিটি অ্যান্ড ট্র্যাডিশনাল নলেজ রিলেটেড টু বায়োরিসোর্সেস। যে দেশগুলো ডেভেলপিং বা আন্ডার ডেভেলপ মানে বিলো ডেভেলপমেন্ট, মানে ডেভেলপমেন্ট এখনও হতে পারেনি, তারা কিন্তু তাদের মধ্যে কিন্তু এই বায়োডাইভার্সিটি প্রচুর বেশি দেখা যায়, এই ট্র্যাডিশনাল নলেজও খুব বেশি দেখা যায়। ভারতও তার মধ্যে একটা পড়ছে যার বায়োডাইভার্সিটি খুবই বেশি। Traditional knowledge related to bioresources can be exploited to develop modern application and can also be used to save time, effort, and expenditure during their commercialization. ট্র্যাডিশনাল নলেজ, যে আগে এই বিভিন্ন গাথা থেকে যে নলেজগুলো পাওয়া যায়, যে প্রথাগত যে সমস্ত জ্ঞান, তো এর মাধ্যমে কী করা যায় যে এই যে বায়োরিসোর্স, যে বায়োডাইভার্সিটির মধ্যে যে সমস্ত এই যে হার্বাল মেডিসিন, তো এই যে বায়োরিসোর্স যেগুলো পাওয়া যাচ্ছে পৃথিবীর মধ্যে সেই বায়োডাইভার্সিটির মধ্যে, সেগুলোকে সহজেই এক্সপ্লয়েট করা যায়, সেখান থেকে সহজেই বোঝা যায় যে তাদের মধ্যে কী কী ভ্যালু আছে, এবং তারপর সেটা মডার্ন অ্যাপ্লিকেশন বিভিন্ন কাজে ব্যবহার করা যেতে পারে। এবং এর ফলে কি অনেক সময় অপচয় কম হয়, চেষ্টা অপচয় কম হয়, এবং খরচও কম হয়। মানে কি প্রথাগত একটা জ্ঞান চলে আসছে, সেই জ্ঞানটাকে যদি আমরা উল্লেখ করি, মানে সেটাকে ফলো করি, তাহলে কি আমাদেরকে নতুনভাবে রিসার্চ করতে হচ্ছে না। আগে থেকেই অনেক মানুষ জানতো, সেখানকার মানুষগুলো একটা বইয়ে লিখে রেখেছে, বিভিন্ন গ্রন্থে লিখে রেখেছে। প্রাচীন যে গ্রন্থগুলো আছে তাদেরকে যদি পড়ি তো আমরা কি খুব অল্প সময় অল্প চেষ্টাতেই অনেক কিছু আবিষ্কার করতে পারবো। There has been growing realization of the injustice, inadequate compensation and benefit sharing between developed and developing countries. তো আস্তে আস্তে ডেভেলপিং কান্ট্রিজ মানুষরা বুঝতে পারছে যে যারা ডেভেলপ কান্ট্রি আছে তারা আমাদেরকে অনেক কিছু না দিয়েই আমাদের রিসোর্সকে তারা ব্যবহার করছে, আমাদের প্রতি তারা অবিচার করছে, আমাদেরকে সঠিকভাবে তার ক্ষতিপূরণও দিচ্ছে না। এটা যত উন্নতি হচ্ছে তত মানুষ বুঝতে পারছে। Therefore, some nations are developing laws to prevent such unauthorized exploitation of their bioresources and traditional knowledge. এর জন্য অনেক দেশ কিছু কিছু ল তৈরি করেছে যাতে এইভাবে কোনো রকম অনুমতি না নিয়ে বিভিন্ন রিসোর্সকে ব্যবহার যাতে না করতে পারে, বিভিন্ন ট্র্যাডিশনাল নলেজ, এই প্রথাগত যে জ্ঞান আছে সেগুলোকে ব্যবহার করতে না পারে, তার জন্য বিভিন্ন আইন তৈরি করা হচ্ছে। The Indian Parliament has recently cleared the second amendment of Indian Patents Bill that takes such issue into consideration, including patent terms, emergency provision, and research and development initiative. তো ভারতীয় পার্লামেন্টে সেকেন্ড অ্যামেন্ডমেন্টে এই যে পেটেন্ট বিল নিয়ে বলা হয়েছে। তো এখানে এই ইস্যুগুলোকে তুলে ধরা হয়েছে যে যাতে অন্য কেউ আমাদের যে ট্র্যাডিশনাল নলেজ সেটা ব্যবহার করতে না পারে, আমাদের যে বায়োডাইভার্সিটি সেটা ব্যবহার করতে না পারে, রিসার্চের জন্য যাতে ব্যবহার করতে না পারে। তো এই রিসার্চের জন্য ব্যবহার করতে পারবে। তো এর মধ্যে বিভিন্ন ইমার্জেন্সি কন্ডিশনে রিসার্চের জন্য এগুলো ব্যবহার করা যেতে পারে, কিন্তু বাকি কারণে কমার্শিয়াল ইউজের জন্য ব্যবহার করতে পারবে না। তো এই সমস্ত বিষয়গুলো নিয়ে তুলে ধরা হয়েছে। তো এখানেই শেষ হলো বায়োটেকনোলজি চ্যাপ্টারটা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো, প্রত্যেকটা লাইন প্রত্যেকটা ওয়ার্ড তোমাদেরকে বোঝানো হয়েছে। তোমরা যদি এই ভিডিওগুলো দেখার পরে এনসিইআরটি পড়ো তো তোমরা প্রত্যেকটা লাইন সহজে বুঝতে পারবে, বিষয়গুলো সহজে তোমাদের মাথায় বোধগম্য হবে। তো তোমরা ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কোনো সমস্যা থাকলে কমেন্টে জানাও, ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাও। আর তোমরা তোমাদের বন্ধুদের মধ্যেও ভিডিওগুলোকে শেয়ার করো। আর যদি কোনো চ্যাপ্টার লেগে থাকে যে এই চ্যাপ্টারটা করলে ভালো হয় তো সেটা তোমরা কমেন্টে জানাও। তো ধন্যবাদ তোমাদের সবাইকে ভিডিওগুলি দেখার জন্য।